হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেডিউ স্কুল। এডুকেডিউ স্কুলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। আজকে আমরা ভারতের সংবিধান থেকে ও রাজনীতি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর পড়ব। এর আগে 6টি ক্লাস করিয়েছি শুধুমাত্র সংবিধানের উপর। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটি চেক করে আসবে। আর ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সংবিধান ও রাজনীতি থেকে আজকের প্রথম প্রশ্ন কি আছে? ভারতের সংবিধানের প্রথম টিকাভাষ্য রচনা করেন অপশান এ ডক্টর ডি বাসু, অপশান বি বিচারপতি ভিভিয়ান বোস, অপশান সি ডক্টর বিজন কুমার মুখার্জি, নাকি অপশান ডি ডক্টর B.R. আম্বেদকর। ভারতের সংবিধানের প্রথম টিকাভাষ্য রচনা করেন ডক্টর বিজন কুমার মুখার্জি। পরবর্তী 2 নাম্বার, ভারতের কাজের অধিকার হল অপশান এ মৌলিক অধিকার, অপশান বি নির্দেশমূলক নীতি, অপশান সি সাংবিধানিক দায়িত্ব, নাকি অপশান ডি মৌলিক অধিকার নয় কিন্তু নিযুক্তির পর দাবি করা যায়। ভারতে কাজের অধিকার হল নির্দেশমূলক নীতি। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, 25 নং ধারা দ্বারা নিশ্চিতকৃত ধর্মাচরণের স্বাধীনতার অধিকার নিচের যেগুলোর সাপেক্ষে ও অধীনে প্রযুক্ত হয়? অপশান এ জনশৃঙ্খলা, সুনীতি, স্বাস্থ্য এবং অন্যান্য মৌলিক অধিকার, অপশান বি জনশৃঙ্খলা, সুনীতি ও স্বাস্থ্য, অপশান সি জনশৃঙ্খলা, সুনীতি, স্বাস্থ্য এবং ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, অপশান ডি জনশৃঙ্খলা, সুনীতি ও ধর্মনিরপেক্ষতা। 25 নং ধারা দ্বারা নিশ্চিতকৃত ধর্মাচরণের স্বাধীনতার অধিকার নিচের যেগুলির সাপেক্ষে ও অধীনে প্রযুক্ত হয় তা হয়ে যাবে জনশৃঙ্খলা, সুনীতি, স্বাস্থ্য এবং অন্যান্য মৌলিক অধিকার। পরবর্তী 4 নাম্বার, নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি হল: 1 নাম্বার, নির্দেশ যা রাষ্ট্রের নীতি বা আদেশের রূপে বর্ণিত। 2 নাম্বার, নির্দেশ যেগুলো রাষ্ট্রের প্রশাসনিক ও আইনগত নীতি নির্ধারণ করে। 3 নাম্বার, নাগরিকদের জন্য আদালত কর্তৃক বলবৎযোগ্য অধিকার। অপশান এ শুধুমাত্র কি 1 সঠিক, অপশান বি 1, 2 ও 3 সঠিক, নাকি অপশান সি 2 সঠিক, নাকি অপশান ডি 3 সঠিক? সঠিক উত্তরটি হবে 2, অর্থাৎ নির্দেশ যেগুলো রাষ্ট্রের প্রশাসনিক ও আইনগত নীতি নির্ধারণ করে। পরবর্তী 5 নাম্বার, ভারতের সংবিধানের অধ্যায় 4 এতে প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য কতগুলি মৌলিক কর্তব্য নির্দিষ্ট করা হয়েছে? অপশান এ 9 জন, অপশান বি 10, অপশান সি 11, নাকি অপশান ডি 8? ভারতীয় সংবিধানের অধ্যায় 4 এতে প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য কতগুলি মৌলিক কর্তব্য নির্দিষ্ট করা হয়েছে? সঠিক উত্তর হবে 11। পরবর্তী 6 নাম্বার, সমকাজে সমবেতন শব্দবন্ধনীটি হল: অপশান এ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, অপশান বি মৌলিক অধিকার, অপশান সি রাষ্ট্রের নীতি সংক্রান্ত বিষয়, অপশান ডি শ্রম আইন সংক্রান্ত বিষয়। সমকাজে সমবেতন শব্দবন্ধনীটি হল, সঠিক উত্তর হবে মৌলিক অধিকার। পরবর্তী 7 নাম্বার, 45 নং ধারা অনুযায়ী রাষ্ট্র সকল শিশুর জন্য প্রাক শৈশবকালীন পরিচর্যা ও যে বয়সের নিচে সকল শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করবে?
অপশান এ 8, অপশান বি 15, অপশান সি 12, অপশান ডি 6। 45 নং ধারা অনুযায়ী রাষ্ট্র সকল শিশুর জন্য প্রাক শৈশবকালীন পরিচর্যা ও যে বয়সের নিচে সকল শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করবে। সঠিক উত্তর হবে 6। পরবর্তী 8 নাম্বার, সংবিধানের 22 নং ধারায় প্রসিকিউশন সম্পর্কে কি ধারণা প্রদান করে? অপশান এ, আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য নয় এইরূপ কার্যধারা। অপশান বি, একজন ব্যক্তিকে অবশ্যই কোনো অপরাধে অভিযুক্ত হতে হবে। অপশান সি, কোনো ব্যক্তির উপর বিচারিক কার্যধারা চলার জন্য অপরাধ বোধ কোনো মানদণ্ড নয়। ডি, আদালতের অন্তিম রায় ঘোষণা হওয়ার পরেই বিচারিক কার্যধারা ঘটা সম্ভব। সঠিক উত্তরটি হবে আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য নয় এইরূপ কার্যধারা। পরবর্তী 9 নম্বর প্রশ্নে কি আছে? 18 নং ধারা অনুসারে ভারতের রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত কোনটি নিষিদ্ধ? অপশান এ, উপাধি প্রদান। অপশান বি, বিদেশি রাষ্ট্র থেকে কোনো উপাধি গ্রহণ। অপশান সি, বিদেশি রাষ্ট্রের থেকে কোনো উপহার গ্রহণ বা বিদেশি রাষ্ট্রের অধীনে কোনো পদক গ্রহণ। অপশান ডি, উপাধির সঙ্গে অর্থ গ্রহণ। সঠিক উত্তর হবে উপাধি প্রদান। পরবর্তী 10 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের 368 নং ধারা যে বিষয়টি সম্পর্কিত বিধি ব্যবস্থা আছে? অপশান এ, সংবিধান সংশোধনের পদ্ধতি ও ক্ষমতা। অপশান বি, ভারতের সংবিধান সংশোধন করার ক্ষেত্রে সংসদের কর্তৃত্ব। অপশান সি, সংসদের পালনীয় সংবিধান সংশোধনের পদ্ধতি। নাকি অপশান ডি, রাজ্য আইনসভা দ্বারা সংবিধান সংশোধনী বিলের পরিবর্তন ও পাশ করা সম্পর্কিত? ভারতের সংবিধানের 368 নং ধারা যে বিষয়টি সম্পর্কিত বিধি ব্যবস্থা আছে তা হয়ে যাবে সংবিধান সংশোধনের পদ্ধতি ও ক্ষমতা। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, 13 নং ধারার কোনো কিছুই এই ধারা বলে করা কোনো সংশোধনে প্রযুক্ত হবে না। এই বিধিটি 368 নং ধারায় যুক্ত হয় যার মাধ্যমে? অপশান এ, সংবিধান আইন 25তম সংশোধনী। অপশান বি, সংবিধান আইন 24তম সংশোধনী। অপশান সি, সংবিধান আইন 45তম সংশোধনী। নাকি অপশান ডি, সংবিধান আইন 42তম সংশোধনী? 13 নং ধারার কোনো কিছুই এই ধারা বলে করা কোনো সংশোধনে প্রযুক্ত হবে না। এই বিধিটি 368 নং ধারায় যুক্ত হয় যার মাধ্যমে? তা হয়ে যাবে সংবিধান আইন 24তম সংশোধনী। 12 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত হয় কাদের প্রভাবে? অপশান এ, মাস্ক ও ল্যাক্সি। অপশান বি, মাস্ক ও গান্ধী। অপশান সি, রুশো ও গান্ধী। নাকি অপশান ডি, গান্ধী ও হেগেল? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত হয় কাদের প্রভাবে? না, সঠিক উত্তর হবে রুশো ও গান্ধী। পরবর্তী 13 নম্বর, সংবিধানের 7ম তফসিলে প্রথম তালিকায় কতগুলি বিষয় আছে? অপশান এ, 76টি। অপশান বি, 87। অপশান সি, 97। নাকি অপশান ডি, 99?
সংবিধানের সপ্তম তফসিলে প্রথম তালিকায় কতগুলি বিষয় আছে? সঠিক উত্তর হবে ৯৯। পরবর্তী ১৪ নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্য সংক্রান্ত বিধি ব্যবস্থা রিটস জারির মাধ্যমে বলবৎ করা যায় না। সাংবিধানিক পদ্ধতিতেই এর বিকাশ ঘটানো সম্ভব, কিন্তু কোনো বিষয় সম্পর্কে সাংবিধানিক অবস্থানের স্পষ্টীকরণের জন্য এগুলির ব্যাখ্যা ব্যবহৃত হতে পারে। নিচের যে মামলায় এই অবস্থান গৃহীত হয়েছিল? অপশান এ মতিলাল বনাম উত্তরপ্রদেশ রাজ্য, অপশান বি মানবাধিকার কমিটি বনাম ভারত সরকার মামলা, অপশান সি হেডমাস্টার্স বনাম ভারত সরকার মামলা, নাকি অপশান ডি মগন ভাই বনাম ভারত সরকার মামলা। মৌলিক কর্তব্য সংক্রান্ত বিধি ব্যবস্থা রিটস জারির মাধ্যমে বলবৎ করা যায় না। সাংবিধানিক পদ্ধতিতেই এর বিকাশ ঘটানো সম্ভব, কিন্তু কোনো বিষয় সম্পর্কে সাংবিধানিক অবস্থানের স্পষ্টীকরণের জন্য এগুলি ব্যাখ্যা ব্যবহৃত হতে পারে। নিচের যে মামলায় এই অবস্থান গৃহীত হয়েছে তা হল মতিলাল বনাম উত্তরপ্রদেশ রাজ্য। পরবর্তী ১৫ নম্বর, ৫১ নং ধারার অধীনে প্রদত্ত মৌলিক কর্তব্যসমূহ যাদের জন্য প্রযোজ্য? অপশান এ প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ, অপশান বি সরকারি কর্মচারী, অপশান সি সরকারি ক্ষেত্রের উদ্যোগগুলি পরিচালনাকারী সকলে, নাকি অপশান ডি ভারতের নাগরিক। এ নং ধারার অধীনে প্রদত্ত মৌলিক কর্তব্যসমূহ যাদের জন্য প্রযোজ্য? সঠিক উত্তর হবে ভারতের নাগরিক। পরবর্তী ১৬ নম্বর, যদি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি লঙ্ঘন করা হয় তবে? অপশান এ আদালতে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়, অপশান বি লোক আদালতে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়, অপশান সি আদালতে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় না, অপশান ডি স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোর্টে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। যদি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি লঙ্ঘন করা হয় তবে লোক আদালতে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। ১৭ নম্বর, নিম্নলিখিত কোনটি নির্দেশাত্মক নীতির তালিকার অন্তর্ভুক্ত নয়? অপশান এ সকল নাগরিকের জীবন ধারণের মনোন্নয়ন ব্যবস্থা করা, অপশান বি সকল কর্মক্ষম ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ প্রদান, অপশান সি শ্রমিকদের সুরক্ষা প্রদান বিশেষত শিশুদের, অপশান ডি নারী পুরুষ নির্বিশেষে সমকাজে সমবেতন। নিম্নলিখিত কোনটি নির্দেশাত্মক নীতির তালিকার অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর হবে সকল কর্মক্ষম ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ প্রদান। ১৮ নম্বর প্রশ্ন, সম্পত্তির অধিকারের সঙ্গে নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীটি সম্পর্কিত? অপশান এ প্রথম, অপশান বি চতুর্থ, অপশান সি ১৭তম, নাকি অপশান ডি সবকটি। সম্পত্তির অধিকারের সঙ্গে নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীটি সম্পর্কিত? তা হবে চতুর্থ। পরবর্তী ১৯ নম্বর প্রশ্ন, নিচে সংশোধনীগুলির মধ্যে কোনটি মৌলিক অধিকারের সংশোধন করার জন্য সংসদের ক্ষমতার উপর বিধিনিষেধকে তুলে দিতে চেয়েছিল?
অপশান এ 23তম সংশোধনী, অপশান বি 24তম সংশোধনী, অপশান সি 25তম সংশোধনী, নাকি অপশান ডি উপরিউক্ত কোনোটিই নয়। নিচের সংশোধনীগুলির মধ্যে কোনটি মৌলিক অধিকার সংশোধন করার জন্য সংসদের ক্ষমতার উপর বিধিনিষেধকে তুলে দিতে চেয়েছিল? সঠিক উত্তর হবে 24তম সংশোধনী। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত যে ধারায় ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির নাগরিকত্বের অধিকারের সম্পর্কে উল্লেখ রয়েছে? অপশান এ 6 নং ধারা, অপশান বি 7 নং ধারা, অপশান সি 8 নং ধারা, নাকি অপশান ডি 9 নং ধারা? নিম্নলিখিত যে ধারায় ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি নাগরিকত্বের অধিকারের সম্পর্কে উল্লেখ রয়েছে তা হয়ে যাবে 9 নং ধারা। পরবর্তী 21 নম্বর, 1927 সালে সাইমন কমিশন বয়কটের কারণ হলো? অপশান এ কমিশনে ভারতীয় কোনো মেম্বার ছিলেন না, অপশান বি এটি মুসলিম লীগকে সমর্থন করেছিল, অপশান সি কংগ্রেস ভেবেছিল ভারতীয়রা স্বরাজের অধিকারী, অপশান ডি কোনোটি নয়। 1927 সালে সাইমন কমিশন বয়কটের কারণ হল কমিশনে ভারতীয় কোনো মেম্বার ছিলেন না। পরবর্তী 22 নম্বর, নিম্নলিখিত কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিলেন? অপশান এ স্বরাজ দল, অপশান বি 1936-এ কংগ্রেস, অপশান সি 1942-এ মুসলিম লীগ, নাকি অপশান ডি 1946-এর সর্বদলীয় সম্মেলন? নিম্নলিখিত কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হবে স্বরাজ দল। পরবর্তী 23 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান গৃহীত হয়? অপশান এ জানুয়ারি 26, 1950, অপশান বি জানুয়ারি 26, 1949, অপশান সি নভেম্বরের 26, 1949, নাকি অপশান ডি ডিসেম্বরের 31, 1949? ভারতের সংবিধান গৃহীত হয় নভেম্বর 26, 1949। পরবর্তী 24 নম্বর, মরলে মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়? অপশান এ 1907 সালে, অপশান বি 1909 সালে, অপশান সি 1911 সালে, নাকি অপশান ডি 1919 সালে? মরলে মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়? সঠিক উত্তর হবে 1909 সালে। পরবর্তী 25 নম্বর, নিম্নলিখিত কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? অপশান এ স্যার স্টাফোর্ড ক্রিপস, অপশান বি লর্ড ওয়েভেল, অপশান সি স্যার প্যাথিক লরেন্স, নাকি অপশান ডি এভি আলেকজান্ডার? নিম্নলিখিত কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? সঠিক উত্তর হবে লর্ড ওয়াভেল। পরবর্তী 26 নম্বর, কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলেন? অপশান এ 1942, অপশান বি 1945, অপশান সি